লাইভে চলে গেলে বলো আমাকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা লাইভে চলে আসলে শুরু করতে পারি? শুরু করতে পারি? আসসালামু আলাইকুম। আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে স্লাইড শো করে দিলে ভালো হতো। হ্যাঁ, স্লাইড শো করতেছি আমি। কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা রিটেন যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় থাকে সেই পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আমরা আলাপ করতেছি। এর মধ্যে আমরা অনেকগুলো সেশন করে ফেলছি। আমরা এখন ইসকেমিক হার্ট ডিজিজের ভিতরে আছি। আমরা ইসকেমিক হার্ট ডিজিজের আগের ক্লাসগুলোয় আনস্টেবল মানে স্টেবল এনজাইনা অথবা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ যেটাকে বলে, এটা আমরা অ্যানসার করে গেছি, যে ডিসক্রাইব করা এবং একই সাথে তার ম্যানেজমেন্ট এবং ক্লিনিক্যাল ফিচার্স গুলা বলা, এটা আমরা দেখে গেছি। নেক্সট আমাদের যে জিনিসটা থাকবে আনস্টেবল এনজাইনা, সেটা আমরা কভার করছি যে আনস্টেবল এনজাইনাটা এবং আনস্টেবল এনজাইনার ম্যানেজমেন্ট সম্পর্কে আমার যতদূর মনে পড়ে আমি গতকাল ক্লাসে আলাপ করছিলাম। একুট মায়োকার্ডিয়াল ইনফাকশনের এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা কোশ্চেনটা ছিল মানে আমরা যদি লাস্ট ক্লাসটা আলাপ করি মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ আনস্টেবল এনজাইনা নন এসটিএমআই, তোমাদের পরীক্ষার সময় একটু কনফিউশন অ্যারাইজ করবে। সেটা হইতেছে যে আনস্টেবল এনজাইনা, নন এসটিএমআই এবং এসটিএমআই এই মানে টার্ম তিনটা হলো একুট করোনারি সিনড্রোমের ভিতরে টার্ম, এবং তোমার বইতে যখন বর্ণনা করা আছে তখন কিন্তু চিকিৎসা এইভাবে দেওয়া আছে, একুট করোনারি সিনড্রোমের চিকিৎসা দেওয়া আছে। চিকিৎসা দিতে যেয়ে তারা মানে রিস্ক স্ট্রাটিফিকেশন করে ফেলছে, যে রিস্ক স্ট্রাটিফিকেশন করা সে এটা এইভাবে যে এই পেশেন্টটা কতটা তোমার মারাত্মক, কতটা সিরিয়াস সেটা তারা নিরূপণ করছে কতগুলা ক্লিনিক্যাল এবং হেমোডাইনামিক প্যারামিটার দিয়ে, ইলেকট্রিক্যাল প্যারামিটার দিয়ে। এটার ভিতর থেকে তারা মানে লো, ইন্টারমিডিয়েট, হাই এবং হাই রিস্ক গ্রুপে ভাগ করে তারপর চিকিৎসা করছে আনস্টেবল এনজাইনা এবং নন এসটিএমআই তে। আনস্টেবল এনজাইনা বলতে আসলে ক্রনিক স্টেবল এনজাইনার প্রায় কাছাকাছির একটা ভাব বোঝায় সেই জায়গাটা থেকে, যে এক্ষেত্রে চেস্ট পেইন থাকবে কিন্তু তার ইসিজি চেঞ্জ এবং এনজাইম চেঞ্জ থাকবে না, কিন্তু ইসিজির যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারটা থাকবে বেস্ট সিভিয়ার থাকবে, মোর দেন 20 মিনিটস থাকবে ডিউরেশনে, এবং তার যে মানে ক্যারেক্টার যেটা থাকবে সেটা হলো কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটির ক্লাসিফিকেশন 3, তার মানে হইতেছে যে জাস্ট একটু মুভমেন্ট করলেই অথবা হাউসহোল্ড অ্যাক্টিভিটিসে তার চেস্ট পেইন হবে। এইরকম একটা আনস্টেবল এনজাইনা যদি থাকে তার ম্যানেজমেন্ট, অথবা একই সাথে যদি তুমি মনে করো যে এই ইসিজি চেঞ্জের সাথে এনজাইম বাড়ছে, ইসিজি চেঞ্জ আছে, তার ম্যানেজমেন্ট যদি দুই গ্রুপের ভিতরে হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে তার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এন্টি থ্রম্বোটিক, এন্টি ইসকেমিক, পেইন ম্যানেজমেন্ট, ইনভেসিভ ম্যানেজমেন্ট এবং রুটিন স্ট্যাটিন থেরাপি। লেটার ম্যানেজমেন্টের ভিতরে রিস্ক স্ট্রাটিফিকেশন, ফার্দার ইনভেস্টিগেশন, লাইফস্টাইল মডিফিকেশন, রিহ্যাবিলিটেশন এন্ড সেকেন্ডারি ড্রাগ প্রিভেনশন। এটা হলো অ্যাজ এ হোল আনস্টেবল এনজাইনা এবং নন এসটিএমআই ম্যানেজমেন্ট। এবং এখানে আমি গত ক্লাসে বলছিলাম যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট, এটা একটু বোঝার ব্যাপার, পরীক্ষা তোমার লাগবে না, পরীক্ষার জন্য না, কিন্তু তোমার নিজের বোঝার জন্য, যে অ্যাসপিরিনের সাথে আমরা একটা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দেবো, একটু বন্ধ করতে বলো, ডুয়েল একটা অ্যান্টিপ্লেটলেট দেবো, সেই অ্যান্টিপ্লেটলেটটা কি হবে? তিনটা আছে, একটা পাসুগ্রেল, একটা টিকাগ্রেল, একটা আছে ক্লোপিডগ্রেল। যদি আমরা নন এসটিএম এসিএস এ অথবা নন এসটিএমআই তে আমরা প্রাইমারি পিসিআই করি বা রিং লাগাই, সেক্ষেত্রে প্রাসুগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস। এবং যদি
মানে পাসোগ্রেল না পায় তাহলে নেক্সট ট্রিকাগ্রেল, এবং যদি পাসোগ্রেল এবং ট্রিকাগ্রেল না পাওয়া যায় তাহলে ক্লোপিডোগ্রেল। ক্লোপিডোগ্রেল এই দুইটার চেয়ে লেস পোটেন্ট, সেই জন্য এখানে ক্লোপিডোগ্রেল আমরা দিতে পারি, এবং এটা 1 বছরের বেশি দিতে হবে। আগে বলা হয়তো মিনিমাম 1 বছর, এখন বলতেছে যে 1 বছরের বেশি যদি সে ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট টলারেট করতে পারে। এইটাই হলো একটু মানে ট্রিক্স এবং ট্র্যাপ অ্যান্টিপ্লেটিলেট থেরাপির ভিতরে, এবং বাকি ম্যানেজমেন্ট যেগুলো আছে আমরা গত ক্লাসে বলছি। এরপরে যে কোশ্চেনটা ছিল যে মেনশন দি প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট অফ এএমআই। তাহলে এএমআই যদি ম্যানেজমেন্ট বলে তাহলে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেক্ষেত্রে দুইটাই, একটা হলো এসটি এলিভেটেড এমআই, এটা নন এসটি এলিভেটেড এমআই। এখন এসটি এলিভেটেড এমআই এবং নন এসটি এলিভেটেড এমআই এর ভিতরে স্ট্র্যাটেজিক্যালি পার্থক্য এক জায়গায়, সেটা হলো এসটি এলিভেটেড এমআই যদি 2 ঘন্টার মধ্যে আসে তাহলে আমরা প্রাইমারি পিসি এর জন্য পাঠাবো, আর যদি প্রাইমারি পিসি এর জন্য পাঠাতে না পারি তাহলে আমরা 10 মিনিটের ভিতরে তাকে থ্রম্বোলাইটিক দিয়ে দেব। এটা হতেছে আমাদের মানে এসটিএমআই স্পেশাল কনসিডারেশন। আর যদি নন এসটিএমআই থাকে তাহলে আমরা তার রিস্ক স্ট্রাটিফিকেশন করে, যদি পেশেন্টের হেমোডাইনামিক আনস্টেবিলিটি না থাকে, পালস ব্লাড প্রেশার কম না থাকে, অ্যারিথমিয়া না থাকে, হার্ট ফেলিওর না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে রাখবো। মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে রাখবো। আর যদি কমপ্লিকেশন থাকে, অ্যারিথমিয়া থাকে, তখন তাকে আমরা কিসের জন্য বলবো, ট্রিটমেন্ট যেটা হবে সেটা একুট এমআই ট্রিটমেন্টের মতো হবে, তার মানে তার এনজিওগ্রামের মতো হবে। এই যে বেসিক ডিফারেন্সটা, এই বেসিক যে ডিফারেন্সটাই হলো আসলে দেখার বিষয়। জুমে তো আমার আসার কথা, কিন্তু আমার কাছে তো জুমে লিংকটা দেয় নাই এরা। আমার একটু জুমে লিংক দিয়ে দাও যে আমি বুঝতে পারি যে আমি আছি কি নাই। বোঝা যাচ্ছে না যে আদৌ মানে তোমাদের সাথে আমি লাইভে আছি কি নাই। দেখো তো একটু লাইভে আছে কি নাই। এদের বারবার বললাম যে আমি ক্লাস নিলে আমার সাথে যেন একজন থাকে, কথাই শুনতে চায় না। ক্লাসটাই বন্ধ করে দিতে হবে। এবার তো মনে হইতেছে আজকে লাইভে। যে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ম্যানেজমেন্টের ভিতরে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে বেড রেস্ট, অক্সিজেন ইনহেলেশন। অক্সিজেন ইনহেলেশনের ভিতরে আমরা অক্সিজেন স্যাচুরেশন 90% এর নিচে থাকলে অক্সিজেন দেব, অক্সিজেন যদি 90 এর উপরে থাকে অক্সিজেন ইনহেলেশন দেওয়া বাধ্যতামূলক না। ইমিডিয়েট ম্যানেজমেন্টের ভিতরে যেটা আছে সেটা হলো অ্যান্টি অ্যানজাইনাল, যেহেতু রোগীর ব্যথা থাকে অতএব অ্যান্টি অ্যানজাইনাল দিতে হবে। সাবলিঙ্গুয়াল নাইট্রেটস প্রতি 5 মিনিটে অন্তর দিতে হবে 3 বার। যদি 3 বার 5 মিনিট পর পর না দেওয়ার পরও কাজ না হয় তখন সেক্ষেত্রে আইভি সাবলিঙ্গুয়াল নাইট্রেটস দিতে হবে, এবং একই সাথে অ্যান্টি অ্যানজাইনাল দিতে হবে বিটা ব্লকার, এবং বিটা ব্লকার যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যেতে পারে। কিন্তু একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ নট দি প্রেফার্ড ড্রাগ। নেক্সট অ্যান্টি মানে থ্রম্বোটিক। অ্যান্টি থ্রম্বোটিকের ভিতরে দুইটা, ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট দিতে হবে এবং অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। ডুয়েল অ্যান্টিপ্লেটিলেটের ভিতরে হলে অ্যাসপ্রিন এবং একটা P2Y2 ইনহিবিটর। আমরা আগে যেরকম নন এসটি মায়োকার্ডিয়াল ইনফার্কশনে দেখছি যে আমরা প্রাইমারি পিসিআই করলে প্রাসোগ্রিল দিব, এবং যদি না করি
তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা দিতে পারি। এখানেও এটা এইভাবেই, যদি আমরা প্রাইমারি পিসিআই করি তাহলে সেক্ষেত্রে প্রাসুগ্রেল অথবা টিকাগ্রেল দেব। কিন্তু যদি প্রাইমারি পিসিআই না করি তাহলে সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস ক্লোপিডোগ্রেল। এই আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটিএমআই এবং এসটিএমআই এর ভিতরে শুধুমাত্র অ্যান্টিপ্লেটিলেটের মানে চয়েসের ক্ষেত্রে এই একটা জায়গায় পার্থক্য আছে যে clopidogrel is the drug of choice if we consider thrombolytic therapy in case of ST elevated MI. ST elevated MI তে আমরা thrombolytic choice করলে সেক্ষেত্রে clopidogrel drug of choice। যেহেতু মোস্ট অফ দি মানে সেন্টার গুলা পেরিফেরিতে থাকে এবং এই ক্ষেত্রে এটা অ্যান্টিপ্লেটিলেট, এই জন্য clopidogrel আসবে। নেক্সট অ্যানালজেসিয়া আগের মতোই 3 to 5 মিলিগ্রাম এভরি 15 মিনিটস ইন্টারভ্যাল দিতে হবে অ্যালং উইথ অ্যান্টিএমিটিক্স মেটোপ্রোমাইড। এবং রিপারফিউশন থেরাপি, থ্রম্বোলাইসিস অর পিসিআই। আগের বারে বলছি আমরা, যদি আমার 2 ঘন্টার মধ্যে চেস্ট পেনের মধ্যে রোগীটা আমার কাছে আসে এবং আমার প্রাইমারি পিসিআই করার ক্ষমতা থাকে, ক্যাপাবিলিটি থাকে। প্রাইমারি পিসিআই মানে হতেছে এনজিওগ্রাম করে রিং লাগানো, থ্রম্বোলাইটিক না দিয়ে। এটা করলে এটা সবচেয়ে ভালো, 2 ঘন্টার মধ্যে করে দিতে পারে। এ করলে মায়োকার্ডিয়াল সালভেজ হয়, মায়োকার্ডিয়াল ইনফাকশনটা এক্সটেন্ড হয় না। কিন্তু এটা যদি না পারি করতে, আমার যদি ক্যাপাবিলিটি না থাকে, ম্যান পাওয়ার না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি থ্রম্বোলাইটিক দেব। থ্রম্বোলাইটিকের ভিতরে প্রেফার্ড থ্রম্বোলাইটিক টেনাক্টেপ্লেস, যেটা বাজারে মেটালেস নামে পাওয়া যায়, সেটা দেওয়া যেতে পারে। একটু দাম বেশি, 60 থেকে 65,000 টাকা। এটা আমাদের দেশে অনেকেই দিতে পারে না, সেই জন্য আমরা স্ট্রেপ্টোকাইনেস দিই, যেটার দাম 3,500 থেকে 5,000 টাকা। এইটা দেওয়ার পরে আমার 1 থেকে 2 ঘন্টা পরে আমার আবার রিহ্যাবিলিট করতে হবে, মানে দেখতে হবে যে রোগীটা ব্যথাটা কমলো কিনা, এসটি সেগমেন্ট ইলেভেশন যেটা ছিল সেটা কমছে কিনা। যদি দুইটা জিনিস দেখি যে রোগী ইমপ্রুভ করছে, ব্যথা কমে গেছে, এসটি সেগমেন্ট ইলেভেশনের হাইট কমে গেছে, তখন রোগীকে বলবো যে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি পারলে প্রায় এনজিওগ্রাম করে রিং লাগাই নেন। আর যদি দেখা যায় যে না, তার স্ট্রেপ্টোকাইনেস অথবা টেনাক্টেপ্লেস দেওয়া হয়েছে, সেটা দেওয়ার পরে তার উপকার হয় নাই, কাজ হয় নাই, তখন তাকে ইমিডিয়েটলি এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করতে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এইটাই হলো ট্রিক্স এবং ট্রাপ, মানে একুট মায়োকার্ডিয়াল ইনফারকশনে আমি কখন রোগীকে রেফার করব। কিন্তু যদি 24 থেকে 48 ঘন্টা পার হয়ে যায় এবং রোগী যদি স্টেবল থাকে, রোগীর যদি কোনো চেস্ট পেইন না থাকে, হেমোডাইনামিক প্যাসেন্ট স্টেবল থাকে, তবে সেই রোগীর এনজিওগ্রাম করে রিং বা বাইপাস লাগানো নিষেধ, কন্ট্রাইন্ডিকেটেড। তো কিন্তু যদি 48 ঘন্টা পরে রোগীর বুকের ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, অথবা পালস এবং ব্লাড প্রেশার কমে যেতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রোগীর এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করা যৌক্তিক। তাহলে দুটো জিনিস, 48 ঘন্টার পরে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের করার দরকার নেই, সিম্পটোমেটিক পেশেন্ট করবেন। রুটিন থেরাপির ভিতরে এলে আগের বারে বলছিলাম এমআরএ এবং স্ট্যাটিন দেওয়া যেতে পারে। লেট হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে রিস্ক স্ট্র্যাটিফিকেশন, ফার্দার ইনভেস্টিগেশন, লাইফস্টাইল মডিফিকেশন, মোবিলাইজেশন, সেকেন্ডারি প্রিভেনশন, মোটামুটি ভাবে নন এসটিএমআই এবং এসটিএমআই ম্যানেজমেন্ট, আফটার ম্যানেজমেন্ট এক। কারণ ডিসচার্জের পরে কতগুলো ওষুধ দিয়ে দিতে হবে সেকেন্ডারি ড্রাগের জন্য, অ্যাসপিরিন, লাইফলং, ক্লোপিডোগ্রেল, অ্যাটলিস্ট 12 ইয়ার্স, এবং 12 ইয়ার্স এর পরেও যদি সে 12 মান্থসের পরেও যদি সে মানে খাইতে পারে এবং তার কোনো কমপ্লেইন না থাকে, তাহলে সেটা 3 বছর পর্যন্ত কন্টিনিউ করা যায়। এরপরে এসি ইনহিবিটর, বিটা ব্লকার এবং স্ট্যাটিন লাইফলং কন্টিনিউ করতে হবে। মোবিলাইজেশন এন্ড রিহ্যাবিলিটেশন আস্তে আস্তে করে, যেহেতু পেশেন্টের এমআই নিচ্ছে 1.5 মাস, কোনো ক্ষেত্রে 3 মাস রোগীকে বিশ্রামে রাখতে হবে যদি বড় এমআই হয়, হার্ট ফেলিওর থাকে। রিহ্যাবিলিটেশন আস্তে আস্তে করে তার কাজের গতি বাড়াবে এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে। 1.5 মাস পরে সে তার অফিসে যোগ দিতে পারবে, তারপর স্বাভাবিক ড্রাইভিং এ আসতে পারবে। ফ্লাই করার কথা অনেকে রোগীতে বলে, ফ্লাই আসলে 1 সপ্তাহ পরে পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, শ্বাসকষ্ট না থাকে, তাহলে সে ফ্লাই করতে পারবে।
লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে ডেফিনিট তার ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, স্মোকিং, ব্যাড হ্যাবিট, এইগুলো সব যেগুলো আছে ডায়েট, ব্যাড হ্যাবিট ডায়েট, এগুলো বন্ধ করতে হবে। এবং ফার্দার রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড ইনভেস্টিগেশন, এটা আপনি গ্রেস স্কোর অ্যাপ্লাই করতে পারেন। গ্রেস স্কোর অ্যাপ্লাই করে যদি দেখেন আপনি 140-এর উপরে আছে গ্রেস স্কোর, সেই ক্ষেত্রে আপনি রোগীকে বলবেন যে 140-এর উপরে হচ্ছে আপনার এনজিওগ্রাম লাগবে। অথবা যদি আপনি দেখেন যে মেডিকেল ম্যানেজমেন্টের পরে রোগীর রিকারেন্ট চেস্ট পেইন হইতেছে, অ্যারিথমি হইতেছে, অথবা রোগীর এলবি ডিসফাংশন আছে, ইজেকশন ফাংশন 45 এর নিচে আছে, তাহলে এই রোগীগুলো এনজিওগ্রাম করলে বেনিফিট বেশি পাবে। কিন্তু কোন রোগীর যদি দেখেন এলবি ইজেকশন ফাংশন 45 এর উপরে, তার মেডিকেল ম্যানেজমেন্টে কোনো কমপ্লেন নাই, তার কোনো অ্যারিথমিয়া নাই, এই রোগী এনজিওগ্রাম করেও, রিং লাগানোর পরও, অথবা আপনি বাইপাস করার পরও শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্টে যেটা ভালো থাকবে তার চেয়ে বেশি ভালো থাকবে না। এই জায়গাগুলো আমরা বুঝি না, এই জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনারা যারা ইয়াং ডাক্তার হচ্ছেন, আপনারা পরবর্তীতে আপনারা বুঝবেন, আপনাদের মানে যে ক্লিনিক গুলো আছে সেই ক্লিনিক গুলো রুটিন সমস্ত এমআই পেশেন্টকে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে। আসলে রুটিন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির সুযোগ নাই, মানে বইতে বলে না, ক্লাসিক্যাল টিচিং না, শুধুমাত্র এলভি ডিসফাংশন, চেস্ট পেইন অন ট্রিটমেন্ট এবং অ্যারিথমিয়া, এই পেশেন্ট গুলোই লাভ হয়। আমরা এমআই ম্যানেজমেন্ট আমরা ছেড়ে যাচ্ছি, এবং এখানে এই চারটা ডেভিডসন থেকে নেওয়া, এখানে সেকেন্ডারি কতগুলো ড্রাগ আছে, এগুলো ওই যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, বিটা ব্লক, অ্যাসি ইনহিবিটর, এগুলো সবগুলো আমি আপনাদের টাচ করছি এবং বলছি। Describe the characteristics of pain of acute myocardial infarction. এটা যদি বলে তাহলে আপনি সক্রেটসটার কথা মনে রাখবেন। সক্রেটসটার সাইট, অনসেট, রেডিয়েশন, ক্যারেক্টার, রিলিভিং ফ্যাক্টর, এক্সাজারেটিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েশন এবং সিভিয়ারিটি, এগুলো যদি আস্তে আস্তে করে আপনি মনে করেন তাহলে আপনি দেখবেন সব বর্ণনা করতে পারতেছেন। সাইট, রেস্ট, এক্সটার্নাল প্রিকর্ডিয়াল, ডিউরেশন সেভারাল মিনিটস এবং পারসিস্টেন্স। ইউজুয়ালি একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেইন বা কার্ডিয়াক অরিজিন মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেইন 20 মিনিটস বা তার বেশি হয়। এবং কোয়ালিটি যদি আমরা চিন্তা করি যে কোয়ালিটিটা টাইটনেস, হেভিনেস, কনস্ট্রিক্টিং প্রেসার টাইপ থাকে, রেডিয়েশন ব্যাকস টু আর্মস হয় এবং সাডেন অনসেট হয়। এবং এটা সাধারণত এক্সাজারেটিং ফ্যাক্টর থাকে না, রেস্ট মানে এমনি হয়। এবং এর সাথে অ্যাসোসিয়েশন, অ্যাংজাইটি, ফিয়ার অফ ডেথ, নুশিয়া, ভমিটিং এবং ব্রেথলেসনেস, কলাপস, এই সমস্ত ফিচার্স গুলো এর অ্যাসোসিয়েশন হিসেবে থাকে। ফিজিক্যাল সাইন হিসাবে এর চেয়ে ভালো কোনো ফিজিক্যাল সাইন আপনার বইয়ের মধ্যে কোথাও ভালো পাওয়া যায় নাই, বিদায় আমি মনে করি যে হার্টের ভিতরের চেয়েও আপনার এখানে সাজানো গোছানো বেশি। ডেভিডসনে যেমন সাইন অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশনে প্যালোর, সোয়েটিং, টেকিকার্ডিয়া, সাইন অফ ভ্যাগাল স্টিমুলেশনে ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া, সাইন অফ টিস্যু ড্যামেজ হলে ফিভার, সাইন অফ কমপ্লিকেশন মাইট্রাল রিগার্জিটেশন অথবা পেরিকার্ডিয়া। এইখানে যেটা আছে সাইন অফ ইম্পার্ড মায়োকার্ডিয়াল ফাংশন, এইখানটায় হলে যেমন কার্ডিওজেনিক শকে পেশেন্ট চলে যেতে পারে, সেক্ষেত্রে হাইপোটেনশন, কোল্ড ক্লামি স্কিন, অলিগুরিয়া টু অ্যানিউরিয়া, ইম্পেয়ার্ড মেন্টেশন, এইগুলো এটার সাথে যোগ হবে। এটা হলো ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন দ্যাট লিডস টু কার্ডিয়াক ফেইলিউর, দ্যাট লিডস টু কার্ডিওজেনিক শক। ন্যারো পালস প্রেসার, জেবিপি, এবং যদি কুসমস ইসে থাকে, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্ক্ট থাকে সেক্ষেত্রে, এবং এক্ষেত্রে ফার্স্ট হার্ট সাউন্ড কোয়াইট হয়। হ্যাঁ, এটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না যে ফার্স্ট হার্ট সাউন্ডটা একটু মানে কোয়াইট হয়, এবং থার্ড হার্ট সাউন্ড কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, এবং এপিক্যাল ইম্পালসটা ডিফিউজ থাকে, এবং লাংস বেসিক ক্রেপস থাকে যদি হার্ট ফেইলিউর হয়। আদারওয়াইজ কিন্তু আনকমপ্লিকেটেড মানে যদি থাকে এমআই, তাহলে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল সাইন এর ইউজুয়ালি পাওয়া যায় না। কিন্তু তারপরও এই সমস্ত ফিজিক্যাল সাইন গুলো আমাদের সার্চ করতে হবে। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন এবং টিস্যু নার্ভ ড্যামেজ থেকে কমপ্লিকেশনস, বোথ মায়োকার্ডিয়াল এবং
সাইন অফ কমপ্লিকেশন, এগুলো দেখতে হবে। এরপরে একটা মানে হোয়াট আর দ্য কজেস অফ দি চেস্ট পেইন এবং দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, এটার 5টা মানে কজ আছে। এসোফেজিয়াল পেইন এবং অ্যাঞ্জাইনা এর আগের বারে আমরা ডিফারেন্সিয়েট করছি। এরপরে মাঝে মাঝে আসে আপনার অ্যাওর্টিক ডিসেকশনের সাথে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন মায়োকার্ডিয়াল ইনফার্কশনের। এটার অ্যাওর্টিক ডিসেকশনের সাথে ডিফারেন্সিয়েট করতে গেলে আপনার যে জিনিসটা লাগবে পেইনটা হলো অ্যাওর্টিক ডিসেকশনে একদম সেন্টারে আসে এবং এটা পাস করে ব্যাকে, এবং দুই হাতে যদি আপনি দেখেন পালস এবং ব্লাড প্রেশার ভেরি করবে। কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেইনটা জাস্ট সেন্ট্রালে থাকবে এবং এটা রেডিয়েট করবে লেফট শোল্ডারে ইউজুয়ালি এবং নেক এবং ব্যাকে থাকবে, এবং কিন্তু তার দুই দিকের পালস তার ঠিক থাকবে, দরকার হলে কম থাকতে পারে বেশি থাকতে পারে, সেটা আলাদা জিনিস। এরপরে কনফার্ম করার জন্য যদি আমি এই করি তাহলে সিটি স্ক্যান করলে কনফার্ম হবে, এবং এক্ষেত্রে ট্রোপোনিন করলে ট্রোপোনিন পাওয়া যাবে না, অ্যাসোসিয়েটেড ফিচার্স গুলো এইভাবে থাকবে। ম্যাকলিওড এই চার্টটা খুব সুন্দর একটা চার্ট, এটা আমি ইচ্ছা করে আপনাদের এখানে নিয়ে আসছি যে এটা আপনারা পড়লে অন্ততপক্ষে এই কোর্সগুলোর থেকে মানে রেহাই পাবেন। 3টা কজ স্যারেরা জিজ্ঞাসা করেই, এসোফেজিয়াল পেইন, অ্যাওর্টিক ডিসেকশন, এমআই, এবং আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে অ্যানজাইনা এবং এমআই এর মধ্যে পার্থক্য কি। এটা সহজ জিনিস, এটা আপনারা পারবেন, একটা ইসকিমিয়া আর একটা ইনফার্কশন। এখন কোশ্চেন হচ্ছে 7.3 তে মানে ইনফার্কশনের মধ্যেই মায়োকার্ডিয়াল, a 45 years old man presented with sudden severe কি আছে এটা সিভিয়ারটা দেখি, sudden severe chest pain for 6 hours and ECG shows in favor of acute myocardial infarction। তার মানে বলেই দিছে আমার 6 ঘন্টা ধরে চেস্ট পেইন এবং এমআই আছে, তাহলে একুট এমআই। হাউ উইল ইউ সার্চ ফর আন্ডারলাইং রিস্ক ফ্যাক্টর? খুব সোজা কোশ্চেন। এই রিস্ক ফ্যাক্টর আমার দুইটা, একটা মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, একটা নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর আমরা শুরু করতে একদম ডেমোগ্রাফিক প্রোফাইল থেকে, রোগীর পার্টিকুলার্স থেকে শুরু করে আপনি রোগীর এক্সামিনেশন পর্যন্ত সব জায়গায় রিস্ক ফ্যাক্টরে সার্চ পারবেন। পার্টিকুলার্সে কি রোগী মানে মেল কি ফিমেল, এইজ, এই দুইটা কিন্তু আপনি রোগীর পার্টিকুলার্স এর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এই সেক্স মানে এই দুইটা ওখান থেকে আসবে পার্টিকুলার্স, এবং পাস্ট হিস্ট্রির মধ্যে আপনি রোগীর ডায়াবেটিস আছে কিনা এবং মানে হাইপারটেনশন আছে কিনা, পার্সোনাল হিস্ট্রির মধ্যে রোগী স্মোক করে কিনা, এগুলো আপনি বের করতে পারবেন। এবং এক্সামিনেশন করতে গেলে আপনি মানে ওবেসিটি আছে কিনা এটা বুঝতে পারবেন, কিন্তু এজ এ হোল ইনস্পেকশনও আপনি বুঝতে পারবেন রোগীটা ওবেস কিনা। ডিসলিপিডিমিয়া রোগী অনেক সময় বর্ণনা করে যে আমার কোলেস্ট্রল বেশি আছে, বলেই দেয় হিস্ট্রিতে, অথবা আপনি তার স্টিগমাটা দেখতে পারেন যে জ্যান্থালমাজমা আছে কিনা। আনহেলদি ডায়েটের সে একটা হিসাব দেবে খাবার দাবারে, যে বার্গার খাইতে তার খুব পছন্দ, অথবা ঢাকার বিরিয়ানি মনে করেন যে হাজির বিরিয়ানি ছাড়া তার চলেই না সকাল বিকালের নাস্তা, এবং লেখা ও এক্সারসাইজ বলে যে না এটা হাঁটাহাঁটি করতে ভালো লাগে না, রমনা পার্কে যাইতে ভালো লাগে না, রমনা পার্কে যদি যায় হাজির বিরিয়ানি বা খেয়ে তারপর বাসায় আসে। ফিজিক্যাল এক্সামিনেশনে ব্লাড প্রেশার, বডি ওয়েট ও মাই এক্সপার্ট ইনভেস্টিগেশনে ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, ইসিজি এবং এক্স-রে পাবেন। ব্লাড সুগার দিয়ে আপনি ডায়াবেটিস আছে কিনা বুঝতে পারবেন, লিপিড প্রোফাইল করলে কোলেস্ট্রল ধরা পড়বে, ক্রিয়েটিনিন করলে আপনার কিডনিতে কোনো যদিও এটা রিস্ক ফ্যাক্টর না, কিন্তু এটা অ্যাসোসিয়েটেড কোমরবিড হিসাবে আসবে। ইসিজি করলে যে মানে হাইপারট্রফি আছে কিনা, কার্ডিওমেগালি আছে কিনা, ইকো করলে আন্ডারলাইং যে কার্ডিয়াক কজ আছে সেটা বোঝা যাবে। রিস্ক ফ্যাক্টর খোঁজ করতে গেলে হিস্ট্রি থেকে এইভাবে খোঁজ করতে পারবেন। খুব সিম্পল একটা কোশ্চেন এটা। এবং ওই যে আমি চার্ট দিয়ে দিয়েছি মডিফায়াবল এবং নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ওভারওয়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আনহেলদি ডায়েট, এবং রিলেটিভলি ফিক্সড রিস্ক ফ্যাক্টর মানে সিকেডি, ফ্যামিলিয়ার। আমি যেন বলছি ডাইরেক্টলি রিস্ক ফ্যাক্টর না, কিন্তু এটা রিলেটিভ রিস্ক ফ্যাক্টর, রিলেটিভ ফিক্সড রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজড এজ, সোসিওইকোনমিক স্ট্যাটাস, মেল সেক্স, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং সাইকোসিস, স্ট্রেস, এগুলো সব হিস্ট্রি থেকে বের হয়।
মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলছে এই জন্য যে এটা মডিফাই করা যায় এবং মডিফাই করলে ডেফিনেটলি কার্ডিয়াক কমপ্লিকেশন কমে। নন মডিফাইবল বলছে এটা সাধারণত মডিফাই করা যায় না। যেমন এই যে আপনি কি করে মডিফাই করবেন, সেক্স কি করে মডিফাই করবেন, করা যায় না। এবং যদিও মডিফাই কিছু করা যায়, সিকিডি, তারপরে মনে করেন আপনার হলো সাইকোলজিক্যাল স্ট্রেস করলেও তার মানে কার্ডিয়াক যে ইভেন্টস যেগুলো এগুলো মানে পরিবর্তন কম হয়। A 60 years old smoker is admitted with acute central pain for 2 hours. His ECG shows ST elevation. তাহলে মানে ST elevation আমার বলে দিচ্ছে, তাহলে ST elevation হলে ST elevation এর কজ চেস্ট পেইনের সাথে ST elevation আমার মায়োকার্ডিয়াল ইনফাকশনের দিকেই যাবে, যদিও পেরিকার্ডাইটিসও হইতে পারে। What immediate management we will take for the patient? Number one, and the patient developed dyspnea on the following day. What additional measures will take for manage the patient? Immediate management আমরা কিন্তু প্রথমে বলে দিছি যে ST elevated MI তে immediately বেড আমরা একটা মানে জেনারেল মেজার্স নেব, বেড রেস্ট দেব, অক্সিজেন দেব, তারপরে অ্যান্টি অ্যানজাইনাল, অ্যান্টি থ্রম্বোটিক, তারপর রিপারফিউশন, পেইন ম্যানেজমেন্ট, রুটিন মেডিকেল থেরাপি, এই 5টা জিনিস আমরা কিন্তু প্রিভিয়াসলি ডিসকাসড করে ফেলছি। এখন পরবর্তীতে তার ডিসনিয়া ডেভেলপ করছে, কি হইতে পারে? একুট পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে, এটা মাইট্রাল রিগার্জিটেশন বা মেকানিক্যাল কোনো কমপ্লিকেশন হতে পারে, অথবা সেকেন্ডারি কোনো ইনফেকশন, লাংসে কোনো ইনফেকশন হয়ে সেক্ষেত্রে হইতে পারে। নট লাইকলি কার্ডিয়াক হইতে পারে, নন কার্ডিয়াক হইতে পারে, এবং পেরিকার্ডিয়াল জিনিস হইতে পারে। তাহলে এখন আমরা কি করব? নেক্সট ডেতে আমরা অক্সিজেন দেব, যেহেতু ডিসনিয়া তার আছে, এবং প্রপটা পজিশন করে রাখবো বা মনিটর করব হার্ট রেট, ST সেগমেন্ট ডিলে ডেভিয়েশন আছে কিনা, অ্যারিথমিয়া পাওয়া যায় কিনা, এবং অক্সিজেন স্যাচুরেশন এবং হার্ট রেট দেখবো আমরা। এবং এই ক্ষেত্রে ব্লাড প্রেশার ভালো থাকলে আমরা IV ডায়ুরেটিক্স দিতে পারি, প্রয়োজনে মেইনটেনেন্স ডোজে দিতে পারি। এরপরে নাইট্রেটস এবং ব্লাড প্রেশার, তার মানে হার্ট ফেলিওরের আমরা এখানে ম্যানেজমেন্টে আমরা চলে যাব। এরপর মেইনটেইন ব্লাড প্রেশার, যদি কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায় বাড়াইতে হবে, বাড়লে আবার ব্লাড প্রেশার কমাইতে হবে। সার্চ ফর অল্টারনেটিভ কজ অফ ডিসনিয়া। আর কি কজ ডিসনিয়া হইতে পারে? পালমোনারি এম্বোলিজম হয়ে যেতে পারে পরের দিন, আমার এটা মাথার মধ্যে আমার মনে রাখতে হবে। তারপরে হার্ট ফেলিওরের যে আর যে একুট কজ গুলো আছে, আমরা হাইপারটেনশন এমার্জেন্সি জানি, পালমোনারি এম্বোলিজম, অ্যারিথমিয়া, অথবা একুট মেকানিক্যাল কমপ্লিকেশনস, অথবা টেনশন, নিউমোথ্রাক্স, এই সমস্ত যে কজগুলো আছে এগুলো আমার মাথার মধ্যে থাকবে, আমার এগুলা সার্চ করতে হবে। যেমন হার্ট ফেলিওর, মানে পালমোনারি এম্বোলিজম, হাইপারটেনশন, অ্যারিথমিয়া, মেকানিক্যাল কমপ্লিকেশন, এবং নন কার্ডিয়াক রেসপিরেটরি জাস্ট নিউমোনিয়ার জন্য আপনার এটা হতে পারে, বা পেরিকার্ডিয়াল ইফিউশন। What are the acute coronary syndrome? How do you confirm acute myocardial infarction? B হলো differential diagnosis of acute myocardial infarction. C mention the immediate management of this condition. আমরা সবকিছু বলছি, মানে এখন একুট করোনারি সিনড্রোম আমরা আবার বলতে চাইতেছি। আসলে একুট করোনারি সিনড্রোম হইতেছে যে কার্ডিও মানে ইসকেমিক হার্ট ডিজিজের যে আমরা ডিফারেন্সিয়েশন করি, সেই ডিফারেন্সিয়েশনের হলো 2টা পথ। একটা হলো একুট করোনারি সিনড্রোম, একটা ক্রনিক করোনারি সিনড্রোম। একুট করোনারি সিনড্রোমের ভিতরে আমরা একুট করোনারি সিনড্রোম আমরা চিন্তা করতেছি যেটা হইতেছে আনস্টেবল এনজাইনা, নন STMI, STMI, অথবা খুব ভেরি সিম্পলি যদি আমরা বলি আনস্টেবল এনজাইনা এন্ড MI। এবং এর মানে ক্রনিক মানে করোনারি সিনড্রোম হইতেছে বা ইসকেমিক মানে ক্রনিক স্টেবল এনজাইনা, সেটা হইতেছে ক্রনিক করোনারি সিনড্রোম। এখন নতুন টার্ম তৈরি করছে একুট করোনারি সিনড্রোম, ক্রনিক করোনারি সিনড্রোম, মানে এনজাইনারে ক্রনিক করোনারি সিনড্রোমের ভিতরে নিয়ে গেছে। এখন আমাদের বলতেছে যেটা একুট করোনারি সিনড্রোম, একুট করোনারি সিনড্রোমের ভিতরে আমরা যেটা বলবো সেটা হইতেছে ST এলিভেটেড MI এবং নন ST এলিভেটেড MI এবং আনস্টেবল এনজাইনা, এই 3টা জিনিস। তাহলে কিভাবে আসতেছে? ACS evolved a result of operational term
that refers to a spectrum of condition compatible with acute myocardial ischemia or infarction due to abrupt reduction of coronary blood flow. খুব কঠিন হয়ে গেছে টার্মটা, যদি তোমরা এটা না বলতে পারো তাহলে acute coronary syndrome is a term that encompasses both unstable angina and myocardial infarction. তাহলে এই দুইটা মানে হয়ে যাবে acute myocardial infarction এবং এই যে দুইটা টার্ম, এবং acute myocardial infarction আবার দুইটা, একটা নন ST elevated myocardial infarction, একটা ST elevated myocardial infarction। তাহলে এটা acute coronary syndrome এর ভিতরে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো। তিনটা জিনিস থাকবে acute coronary syndrome এর মধ্যে, unstable angina, non STMI এবং STMI। আনস্টেবল অ্যাঞ্জাইনা বুক চেস্ট পেইন থাকবে 20 মিনিটস এর মতো, রেস্টে চেঞ্জ পেইন থাকবে, আমরা যেটা আগে বলছি ওখানে এক্সজর্শনে থাকে, এখানে রেস্টে থাকবে, এবং এই চেস্ট পেইন এটা নিউ অনসেট হবে, এটা আগে কখনো এরকম হয় নাই, অথবা এটা সিভিয়ার এক্সাজারেটিং চেস্ট পেইন হবে, আগে যেটা ক্রনিক অ্যাঞ্জাইনা ছিল সেটা বাড়তে থাকবে। এই ধরনের একটা চেস্ট পেইনের শুধু ক্যারেক্টার থাকবে যার ইসিজি নরমাল থাকবে, ট্রোপোনিন নরমাল থাকবে। এইরকম একটা পেশেন্ট থাকলে তাকে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলবো। এবং এই চেস্ট পেইনের সাথে যদি তার ইসিজি তে চেঞ্জ এবং ট্রোপোনিনে চেঞ্জ থাকে তখন তাকে আমরা নন STMI বলবো। এবং এই ক্ষেত্রে যদি আমরা ST সেগমেন্টটা ইলেভেটেড পাই তাহলে এবং ট্রোপোনিন এবং যদি ইসিজি চেঞ্জ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে ST এলিভেটেড MI বলবো। নন STMI বলবো হলো সে ST ইলেভেটেড হবে না, ST ডিপ্রেশন হবে। আর ST এলিভেটেড MI মানে আমি পরে ডেফিনেশন আরো বলবো ভালোভাবে। আর মায়োকার্ডিয়াল ইনফার্কশনের তাহলে ডেফিনেশন আমরা কিভাবে বলতে পারি? মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনেশন নতুন ডেফিনেশন, এটা ফোর্থ ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখানে দুইটা জিনিস আছে, যে একটা ক্লিনিক্যাল সেটিংস থাকতে হবে ইসকেমিয়ার, নাম্বার 2 একটা মায়োকার্ডিয়াল ইনজুরি থাকতে হবে, মায়োকার্ডিয়াল ইনজুরি থাকতে হবে অথবা মায়োকার্ডিয়াল নেক্রোসিস থাকতে হবে। মানে clinical definition of myocardial infarction denotes presence of acute myocardial injury detected by abnormal cardiac biomarkers in the settings of acute myocardial ischemia. মানে myocardial injury থাকবে যেটা ইন্ডিকেট করবে ট্রোপোনিন দিয়ে, এবং at the same time যেটা থাকবে একটা ক্লিনিক্যাল সেটিংস থাকবে ইসকেমিয়া। এই ইসকেমিয়ার যে সেটিংসটা, আমি আবার জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, দুইটা জিনিস খুব সিম্পল। একটা ইসকেমিয়ার একটা এভিডেন্স থাকবে, আর একটা এভিডেন্স থাকবে তোমার মায়োকার্ডিয়াল নেক্রোসিসের। এই যে ইসকেমিয়ার যদি তুমি কোনো এভিডেন্স না পাও, শুধুমাত্র ট্রোপোনিন বেশি পাও, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলতে হবে যে মায়োকার্ডিয়াল ইনজুরি, নট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মানে অনেক ক্ষেত্রেই পাওয়া যাবে, যেমন সিভিয়ার সেপসিস অথবা সিভিয়ার মেকানিক্যাল স্ট্রেস, ট্রমাটিক সিভিয়ার হাইপোটেনশন, কার্ডিওজেনিক শক, হার্ট ফেইলর, সিভিয়ার বার্ন, লিভার ফেইলর, কিডনি ফেইলর, ব্রেইন ফেইলর, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অল্প মাত্রায় করে ট্রোপোনিন বাড়বে, কিন্তু তুমি ইসিজি দেখবে ইসিজি নরমাল, এবং ইসিজি থাকবে ইসিজি নরমাল থাকবে, এবং এট দি সেম টাইম তোমার পেশেন্টের সিমটম থাকবে না। সিমটম নাই কিন্তু ট্রোপোনিন বেশি আছে, অতএব আমার বাই ডেফিনিশন এমআই হবে না। এখন এমআই হইতে গেলে ট্রোপোনিন ভ্যালু বাড়তে হবে, অ্যাটলিস্ট একটা ভ্যালু বাড়তে হবে 99% অফ দি আপার রেফারেন্স লিমিট, সেটা হইতে হবে। এর সাথে যে কোনো একটা হইতে হবে, হয় সিমটমস ইসকেমিয়া থাকতে হবে সিমটমস, অথবা ইসিজি চেঞ্জ থাকতে হবে। ইসিজি চেঞ্জ দুই ধরনের হইতে পারে, হয় এসটি সেগমেন্ট ইলেভেশন অথবা এসটি সেগমেন্ট ডিপ্রেশন অথবা প্যাথোলজিক্যাল কিউ। ইসিজি যদি বাদ দিই তাহলে আমরা আসবো রেডিওলজিক্যাল এভিডেন্সে। রেডিওলজিক্যাল এভিডেন্সে আমরা ইকোকার্ডিওগ্রাম করে আমরা ওয়াল মোশন অ্যাবনর্মালিটি দেখতে পারি, অথবা যদি আমরা এনজিওগ্রাম করি তাহলে এনজিওগ্রামে ইন্ট্রাকরোনারি থ্রম্বাস ধরা পড়বে, অথবা পোস্টমর্টেম করলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের এভিডেন্স পাওয়া যাবে। অতএব এমআই বলতে গেলে আমরা এইভাবে বলবো, খুব সিম্পল অর্থে বলবো আমরা, it's a condition when there is a myocardial injury in
দি কন্টেস্ট অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। ভেরি সিম্পল, এইভাবে তার একটু ব্যাখ্যা এইভাবে। এখন এসটি এলিভেটেড এমআই আবার যদি আমরা বলি, এসটি এলিভেটেড এটা ভাগ করলে এমআই কে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, এসটি এমআই আর নন এসটি এমআই। এসটি এলিভেটেড এমআই হলো যে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে এবং এই ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ মেথড 20 to 30 মিনিটস থাকবে, আধা ঘন্টা, কেউ কেউ বলে, কেউ কেউ বলে 20 মিনিট, এবং পারসিস্টেন্ট এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে। 20 মিনিটস এর মতো এসটি সেগমেন্ট ইলেভেশন থাকতে হবে এবং সাবসিকুয়েন্ট রিলিজ অফ বায়োমার্কার থাকতে হবে। এই তিনটে ক্যারেক্টার থাকলে এটা এসটি এলিভেটেড এমআই। এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে এবং পারসিস্টেন্ট চেস্ট পেইন থাকবে at least 20 মিনিটস, মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলে হলো 30 মিনিটস, আর হলো ইউনিভার্সাল ডেফিনেশনে তারা বলে 20 মিনিটস। আমরা 20 মিনিটসই মনে করি। এসটি সেগমেন্ট ইলেভেশনও পারসিস্টেন্টলি 20 মিনিটস থাকতে হবে। হঠাৎ করে উঠে গেল, নেমে গেল, সেটা এসটি এলিভেটেড এমআই হবে না। নন এসটি এমআই বলতে গেলে আমরা একইভাবে ওই যে আনস্টেবল এনজাইনার যে চেস্ট পেইনের কথা বলছিলাম, সেই চেস্ট আনস্টেবল এনজাইনার ক্যারেক্টারটা তুমি এখানে মনে করো, যে অ্যানজাইনাল পেইন আসতেছে, রেস্ট পেইন আসতেছে, নিউ অনসেট পেইন আসতেছে, রিসেন্ট পেইন আসতেছে। এই আনস্টেবল অ্যানজাইনার পেইনের সাথে তোমার বায়োমার্কার ইনজুরি থাকতেছে, তার মানে হচ্ছে ট্রোপোনিন বেশি থাকতেছে। তাই ট্রোপোনিন বেশি প্লাস আনস্টেবল অ্যানজাইনা, এটাই হবে নন এসটিএমআই। নতুন মানে যে রিকমেন্ডেশন আছে, তোমরা সেই রিকমেন্ডেশন অনুসারে শুধুমাত্র নন এসটিএমআই বা এমআই ডায়াগনোসিস করার জন্য ট্রোপোনিন আই মানে রিকমেন্ডেড। ট্রোপোনিন আই ছাড়া সিকেএমবি, সিকে অথবা ওই যে এফএএফবি বা এগুলা কোনো রিকমেন্ডেশন নাই। ফর ডায়াগনোসিস পারপাস ইট ইজ নট রিকমেন্ডেড to routinely measure the additional biomarker such as CK, CKMB, FAB or COPTAIN in addition to high sensitive troponin C. এগুলোর কোনো দরকার নাই, তোমার শুধুমাত্র মানে এটা লাল দিয়ে দিতেছে মানে এটা দরকার নাই। হাই সেন্সিটিভ ট্রোপোনিনের বাইরে আর কিছু করার দরকার নেই, এবং এটা 0 আওয়ারে করবো এবং 1 ঘন্টায় মানে করতে হবে। এটা এখন নতুন, আগে আমরা বলতাম যে 0 আওয়ারে এবং 6 ঘন্টা পরে। এটা ইএসসি 2020 একদম লেটেস্ট গাইডলাইনে বলে দিয়েছে যে এটা 0 আওয়ারে করবো এবং 1 ঘন্টা পরে করবা। 0 আওয়ারে যেটা করো সেটাই পাবা 1 ঘন্টা পরে, আর 1 ঘন্টা পরে যেটা করবা সেটা পাবা 2 ঘন্টা পরে। কোনো ক্ষেত্রে যদি এটা সম্ভব না হয় তাহলে 0 আওয়ার এবং 2 আওয়ার্সে করবা, তাহলে 0 আওয়ারটা 1 ঘন্টায় পাবা, 2 আওয়ার্সটা 3 ঘন্টায় পাবা। এবং স্যাররা মাঝে মাঝে জিজ্ঞাসা করে কি কি ট্রোপোনিন তোমার রেইজ হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশনে। তুমি এই সিকেএমবি বলো, সিকে বলো, ট্রোপোনিন বলো, এখন ট্রোপোনিন আই যা কিছু বলে এই কোশ্চেন এখন আর করতে পারবে না, কারণ ট্রোপোনিন আই ছাড়া অন্যগুলা কোনো রিকমেন্ডেশন এখন বলতেছে না। এখন মানে নেক্সট একটা কোশ্চেন ছিল, হাউ উইল ইউ ডায়াগনোজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ডায়াগনোস বলতে গেলে সবসময় তুমি বলবা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। হিস্ট্রিতে ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন থাকবে, সেন্ট্রালি রোকেটেড, এইটা মনে করি আমরা একদম সেন্ট্রালি একটা রোকেটেড চেস্ট পেইন থাকবে, এটা রেডিয়েশন হবে, নেক বোথ আর্ম দিকে চলে যাবে, এবং এর যদি আমরা মানে অনসেট দেখি সার্ডিন, সিভিয়ারিটি দেখি সিভিয়ার, ক্যারেক্টার দেখি মানে ক্রাশিং টাইপ অফ ক্যারেক্টার থাকবে, কম্প্রেশন থাকবে, এবং এরপরে যদি তার একটা ইনভেস্টিগেশন দেখি ইসিজিতে, ইসিজিতে এসটিটি চেঞ্জ থাকবে, এই এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে, তাহলে এসটি এলিভেটেড এমআই। আর যদি এসটি সেগমেন্ট ইলেভেশন না থাকে তাহলে নন এসটি এলিভেটেড এমআই। ট্রোপোনিন যদি করি আমরা, ট্রোপোনিন আমরা বেশি পাবো। এবং এই আলটিমেটলি যদি এইরকম চেস্ট পেইন থাকে, ইসিজিতে এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে, ট্রোপোনিন কম থাকে, এটা ডায়াগনোসিস হবে নন এসটিএমআই। এসটি সেগমেন্ট ইলেভেশন, চেস্ট পেইন আছে, ট্রোপোনিন বেশি আছে, এটা হবে এসটি এলিভেটেড এমআই। এই ছবিটার দিকে তুমি যদি মনে রাখো তাহলে তুমি পরীক্ষার সময় আনস্টেবল এনজাইনা বলো, স্টেবল এনজাইনা বলো, এমআই বলো, ডায়াগনোসিস তুমি ইজিলি করতে পারবা। এই ছবিটাও কিন্তু যদি খেয়াল করো, এই ছবিটার মানে
2020-এর একদম গত 1 মাসে আগে এই ছবিটা আসছে, তোমাদের জন্য এটা তৈরি করা আছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অনেক সময় জিজ্ঞাসা করে স্যারেরা, একুট করোনারি সিনড্রোম অথবা তোমার এমআই জিজ্ঞাসা করলো, আনস্টেবল এনজিনিয়া জিজ্ঞাসা করলো, যাই জিজ্ঞাসা করো না কেন মোটামুটি কার্ডিয়াক, পালমোনারি, ভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং অর্থোপেডিক এবং আদার্স এইগুলো তুমি তাকে বলে দিতে পারবে। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একুট করোনারি সিনড্রোম, আমরা এটা আসলে বলছি আনস্টেবল এনজাইনা, নন এসটিএমআই, এসটিএমআই ভাগ করে তুমি বলবা। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে পরীক্ষা যদি আসে প্রত্যেকটাই ক্ষেত্রে, অথবা তুমি এজ এ হোল একত্র তুমি ম্যানেজমেন্ট বলতে পারো যে আমি নন একুট করোনারি সিনড্রোমকে আমি প্রথমে হলো আমি করব রিস্ক স্ট্রাটিফিকেশন করব, মানে লো, ইন্টারমিডিয়েট, হাই এবং ভেরি হাই গ্রুপে। লো এবং ইন্টারমিডিয়েট গ্রুপকে মেডিকেল ম্যানেজমেন্ট দেব। সেই মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে তুমি অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যানালজেসিয়া, পেইন ম্যানেজমেন্ট এবং রুটিন ম্যানেজমেন্ট দিবা। এবং সিভিয়ার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা তুমি এনজিওগ্রামের জন্য পাঠাবা। এবং এর মাঝখানে তুমি একটু ভাগ করবা এসটিএমআই, নন এসটিএমআই এর জন্য। এসটিএমআই যদি হয় তার জন্য আমরা রিপারকুশন করব থ্রম্বোলাইটিক অথবা প্রাইমারি পিসিআই। আর যদি নন এসটিএমআই, থ্রম্বোলাইটিকের সুযোগ নাই, কারণ এখানে যে থ্রম্বাসটা থাকে এটা প্লেটিলেট রিচ থ্রম্বাস থাকে, এখানে থ্রম্বাস থাকে না। আর যে এসটিএমআই থাকে এটা হলো প্লেটিলেট রিচ থ্রম্বাস না, এটা হলো থ্রম্বিন রিচ থ্রম্বাই। এই ক্ষেত্রে প্লেটিলেট মানে অ্যান্টিপ্লেটিলেট গুলো মানে থ্রম্বোলাইটিক দিলে কাজ করে। ওই রিস্ক স্ট্রাটিফিকেশন করে ট্রিটমেন্ট বলতে হবে। ম্যানেজমেন্ট অফ একুট মায়োকার্ডিয়াল, এটা আগে আমরা আবারও বলছি, এই কোশ্চেন গুলো বারবার আসে। এবারে এনজাইনা রিলিফ, কন্ট্রোল রিলিফের জন্য এই রিস্ক স্ট্রাটিফিকেশন করে বিএনপি এগুলো করা হয়। গ্রেস প্রোটোকল বলছি, 4টে ভাগ করবা, মানে ভাগে মানে লো, ইন্টারমিডিয়েট, হাই রিস্ক গ্রুপ করে ভাগ করে চিকিৎসা করবা। এবং ওই 2 ধরনের চিকিৎসা একই রকম আসতেছে। অ্যান্টিপ্লেটলেট এগুলো কথা তোমাদেরকে আগেও বলা হয়েছে, ম্যানেজমেন্ট অফ এমআই বলা হয়েছে। এখন ডিফারেন্স বিটুইন এমআই এন্ড এনজিনা স্যাররা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তুমি যদি কিছু মনে না থাকে তুমি বলবা এমআই মানে হলো ইনফাকশন, আর মানে এনজিনা মানে ইসকেমিয়া। Angina pectoris it's ischemia, myocardial infarction it's infarction. Pain characteristics যদি চিন্তা করে usually less than 10 minutes in case angina. MI it is always more than 20 minutes. আর হলো ECG তে no change angina সাধারণত, আর এতে STT চেঞ্জ থাকবে। ট্রোপোনিন no rise, এখানে ট্রোপোনিন বাড়বে। প্রগনোসিস not bad, এখানে প্রগনোসিস fatal if treatment is delayed. বায়োমার্কার, আগের কোশ্চেন গুলোর মধ্যে বায়োমার্কার থাকে। হোয়াট আর দ্য বায়োমার্কারস? মোস্ট সেন্সিটিভ বায়োমার্কার অফ মাসেল ড্যামেজ আর দি কার্ডিয়াক troponin T and I that are released 4 to 6 hours and remain elevated for 2 weeks. Admission and serial ECG are essential. And others গুলো এরকম আছে troponin ছাড়া CKMB, CK and others গুলোর ইম্পর্টেন্স কমে যাওয়ার জন্য এই শুধু troponin আসে। এই যে উপরে এই যে একটা ঘর আছে সেটা হলো নরমাল প্লাজমা অ্যাক্টিভিটি, এইটুকু হলো নরমালি থাকে, এর চেয়ে উপরে উঠলে এটাকে অ্যাবনরমাল বলে। এটা আছে যে মানে 45 years old man with severe chest pain। এখন তোমার ডিডি কি হইতে পারে? একটা সিভিয়ার 44 year severe chest pain এ তোমার ডিডি যেভাবে আমরা বলছি যে কার্ডিয়াক, রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সবগুলোই তোমার এই ডিডির মধ্যে আসবে। এবং এর অ্যান্সার হইতেছে চেক লিস্ট ফর হিস্ট্রি। হিস্ট্রিতে আমরা কি করব? আমার একুট করোনারি সিনড্রোমের কথা আমার মাথায় থাকবে, পালমোনারি এম্বোলিজম, টেনশন নিউমোথরাক্স, অ্যাওর্টিক ডিসেকশন, পালমোনারি মানে পেপটিক আলসার ডিজিজ, বিলিয়ারি কোলিক এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমি এই চেক লিস্ট করবো যে আমার কি কি হইতে পারে। তার মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা তারা অন্য লাইনে বলছে। 2 নম্বর কোশ্চেন ছিল কি ফিজিক্যাল সাইন হবে। এখন যদি একুট করোনারি ভেরি করবে যে আমার আন্ডারলাইং কজ কি হইতে পারে। একুট করোনারি সিনড্রোম হলে আমার যে সিম্পাথেটিক স্টিমুলেশন,
ভ্যাগাস স্টিমুলেশন, টিস্যু ড্যামেজ, কমপ্লিকেশন অথবা মায়োকার্ডিয়াল ড্যামেজের কমপ্লিকেশন গুলো আমরা আগের বারে যেগুলো বলছি সেগুলো পাবো। এবং যদি পালমোনারি এম্বোলিজম হয় সাইন অফ ডিবিটি থাকতে পারে এবং হাইপোটেনশন এবং শক থাকতে পারে। এবং টেনশন নিউমোথেরাকে ডিমিনিশড বেথ সাউন্ডস, অ্যাওর্টিক ডিসেকশনে আনইকুয়াল পালস যে কথা আগের বারে আমরা বলছি, এন্ড বিপি 2 আর্মে এবং ডিউডেনাল পয়েন্ট টেন্ডার, biliary colic, মার্ফিস সাইন পজিটিভ থাকবে, অ্যাংজাইটি নো অবভিয়াস কজ মানে থাকবে, কোনোভাবেই এটা প্রসেস অফ এক্সক্লুশনে বের করা যাবে, এবং ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু ইটিওলজি। এটা একটা ভেট কোশ্চেন, তোমার একটু কোশ্চেন অ্যান্সারও বেগলি দিতে হবে। যদি জিজ্ঞাসা করে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ একুট মায়োকার্ডিয়াল ইনফেকশন, এবং 4-5টা কমপ্লিকেশন তোমার মনে রাখতে হবে, যেটা শুধু একুট মায়োকার্ডিয়াল ইনফেকশন না, সব জায়গায় লাগাই দিতে পারবে। অ্যারিথমিয়া, যে কোনো কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যারিথমিয়া, হার্ট ফেইলিওর লাগানোই যাবে। রিকারেন্ট ইসকেমিয়া, পেরিকার্ডাইটিস, মেকানিক্যাল কমপ্লিকেশন, থ্রম্বোএম্বোলিজম এবং ইম্পেয়ার্ড ভেন্ট্রিকুলার ফাংশন, এইগুলো কমপ্লিকেশন হিসাবে থাকবে। এর মধ্যে মেকানিক্যাল কমপ্লিকেশন গুলো সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন মনে হয় যে আমরা হাইপারটেনশনের দিকে চলে যেতেছি, যে 35 ইয়ার্স ওল্ড হাইপারটেনশন ফর 3 মান্থস, এ চেক লিস্ট কি কি মানে থাকতে পারে হাইপারটেনশনের জন্য, মানে ইটিওলজি হিসাবে এই হাইপারটেনশনের, যে মানে 3 মাস ধরে একটা রোগীর হাইপারটেনশন আছে 35 বছর, রিলেটিভলি ইয়াং পেশেন্ট, অতএব এই পেশেন্ট গুলোর যদি মানে সেকেন্ডারি কজ থাকার একটা সম্ভাবনা থাকবে, সেই কজ গুলো আমরা সার্চ করব। সার্চের ভিতরে রেনাল কজ, প্যারেনকাইমাল এবং ভাস্কুলার, এন্ডোক্রাইন কজ, কোয়াকটেশন অফ দি আয়োর্টা, ড্রাগ, স্লিপ অ্যাপনিয়া, এটা এই মোস্ট ইম্পর্টেন্ট 5টা এই কজ গুলো থাকবে। এর ছাড়া যে আদার্স কজ গুলো থাকবে না তা না, আদার্স কজ গুলো মানে থাকবে সেকেন্ডারি কজের মধ্যে, এটা চেকলিস্ট রাখতে হচ্ছে। এমন কমন কজের ভিতরে হলো রেনাল প্যারেনকাইমাল, রেনাল ভাস্কুলার, পালমোনারি অ্যালডোস্টেরনিজম, স্লিপ অ্যাপনিয়া, ড্রাগ অথবা অ্যালকোহল ইনডিউসড। আনকমন কজের মধ্যে ফিউকোমোসাইটোমা, প্যারাগ্লিমিয়া, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, অ্যাওর্টিক কোয়াকটেশন, প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া এবং অ্যাক্রোমেগালি। এই সমস্ত কমন এবং আনকমন সেকেন্ডারি কজ গুলো তোমার সার্চ করতে হবে। সাইড অফ মানে হাইপারটেনশন, মাঝে মাঝে স্যাররা জিজ্ঞাসা করে যে আচ্ছা হাইপারটেনশনের মানে কি সাইন দেখে তুমি কোন ইটিওলজি ইন্ডিকেট করবা। পরীক্ষার সময় বলে যে 5টা সাইন বলো, যে সাইন দিয়ে তুমি বলতে পারবা ইটিওলজিটা কি আছে। সামটাইমস clinical features may give clue to the underlying cause of hypertension. These include radiofemoral delay. Very important, very favorite question সারা জিজ্ঞাসাই করে, যদি রেডিয়াল এবং ফিমোরাল আর্টারিতে পালসের ডিফারেন্স থাকে, মানে ফিমোরাল পালসটা যদি ডিলেড এবং উইক হয় ইন কম্পারিজন টু রেডিয়াল পালস, তাহলে ধরে নিতে হয় যেটা কোয়াকটেশন অফ দি আওর্টা আছে। এটা লেফট সাবক্লাভিয়ান আর্টারির নিচে একটা কনস্ট্রিকশনের মতো থাকে, সেটা হলো মানে যদি ফিটাল লাইফে থাকে, এটা অ্যাডাল্ট লাইফে ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার কথা সেটা যদি থাকে। এরপর এনলার্জড কিডনি, পলিসিস্টিক কিডনি যদি থাকে, অ্যাবডোমিনাল ব্রুইং, রেনাল আর্টারি স্টেনোসিস ইন্ডিকেট করবে। ক্যারেক্টারিস্টিক ফিজিক মানে কুশিং সিনড্রোমের জন্য, থাইরয়েড থাকতে পারে, হাইপোথাইরয়েডের জন্য থাইরয়েড বড় হয়ে যেতে পারে। টেকিকার্ডিয়া যদি পাই তাহলে আমরা হাইপারথাইরয়েড এবং ফিউক্রোমোসাইটোমা ইন্ডিকেট করতে পারি। সেন্ট্রাল ওবেসিটি যদি, এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে আসতে পারে। এই 5টা জিনিস তোমার পরীক্ষার সময় মনে রাখতে হবে। মানে মাঝে মাঝে ওই তোমাদের ইসে থাকে, অস্পিতেও এই কোশ্চেন গুলা আইসে যায়, রিটেনে তো আসি। ইনভেস্টিগেশন অফ হাইপারটেনশন ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবা, একদম টাইট মুখস্থ করে রাখবা, বিশেষ করে সেকেন্ডারি ইনভেস্টিগেশন গুলো। সেকেন্ডারি ইনভেস্টিগেশন মানে প্রাইমারি এগুলো সব রোগীর জন্য। ইউরিন অ্যানালাইসিস, স্যার জিজ্ঞাসা করবে যে ইউরিনে কি তুমি কি করবা, ব্লাড করবা এবং
প্রোটিন করবা, দুইটাই জিনিস করবে, ব্লাডের মধ্যে প্রোটিন এবং সুগার দুইটাই করতে হবে, এবং ব্লাডের মধ্যে ইউরিয়া, ইলেকট্রোলাইটস, ক্রিটিনিন। হাইপোক্যালেমিয়া যদি থাকে, পারসিস্টেন্ট হাইপোক্যালেমিয়া থাকে, তবে হাইপার অ্যালডোস্টেরনিজম ইন্ডিকেট করে। ব্লাড সুগার দিয়ে ডায়াবেটিস আছে, সিরাম কোলেস্টেরল দেখা যেতে পারে, থাইরয়েড ফাংশন দেখা যেতে পারে, এবং T12 ডিজিজ। এইখানে একটা এক্সট্রা সিস্টা এটার সাথে যোগ করা উচিত ছিল, এটা সিম্পল ইনভেস্টিগেশনে এটা যোগ না করে এটা অন্য জায়গায় যোগ করছে। অতএব ইউরিন, ব্লাড, ব্লাড গ্লুকোজ, কোলেস্টেরল, থাইরয়েড ফাংশন, 12 ডিসিজি এবং একটা এক্সরে এসেনশিয়াল। এটা একটু কঠিন একটু মনে রাখার জন্য, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যদি ডায়াগনোসিস হয় তাহলে আমরা কি করব। আমরা যদি মনে করি যে আমার এই কজটা রেনাল কজ হইতে পারে, রেনাল ক্রনিক রেনাল ডিজিজ হইতে পারে, তখন আমি ইনিশিয়ালি আমি ইউরিন অ্যানালাইসিস করব, ক্রিয়েটিনিন এবং রেনাল সোনোগ্রাম করলাম, এবং এডিশনাল স্পেসিফিক যে টেস্ট যেগুলো করতে হয়। স্যার বললে যে ঠিক আছে তোমার রেনাল কজ আছে, তুমি প্রথম কি টেস্ট করবা? তুমি বললা যে ইউরিন করলাম স্যার, সিরাম ক্রিয়েটিনিন এবং রেনাল আল্ট্রাসোনোগ্রাম করলাম বা সোনোগ্রাম। এরপর এডিশনাল টেস্ট স্যার রেনাল বায়োপসির আগে রেনোগ্রাফি করা যায়, আইসোটোপ রেনোগ্রাফি করা যায়। রেনোভাস্কুলার যদি ডিজিজ হয় ভেসেলের ভিতরে, ভাস্কুলার ডিজিজ হলে যে জিনিসটা, সে জিনিসটা হবে হলো রেনাল সোনোগ্রাফি করা যাবে ইমিডিয়েটলি, আর এমআরআই করা যাবে, সিটি করা যাবে। কোয়াক্টেশন থাকলে হলো ব্লাড প্রেশার, দুই হাতে ব্লাড প্রেশার ইনিশিয়ালি, ইকোকার্ডিওগ্রাফি অথবা এমআরআই করলে বোঝা যাবে একদম কোয়াক্টেশন। প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি এবং সিরাম অ্যালডোস্টেরন, এবং সল্ট লোডিং এবং অ্যাড্রেনাল ভেইন স্যাম্পলিং টেকনিক। তারপর কুশিং সিনড্রোম 1 আলফা ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, এটা ইনিশিয়ালি করবে। ইউরিনারি কর্টিসল অফ ভেরিয়েবল ডোজ অফ ডেক্সামেথাসোন and adrenal CT. Pheochromocytoma, plasma free metanephrine, 24 urinary metanephrine and catecholamines and adrenal CT. একদম ম্যাক্সিমাম এখন সিটি স্ক্যান বের হয়েছে, এমআরআই বের হয়েছে, অ্যাবডোমেনে সিটি করলে সূক্ষ্ম অর্গানিজমের ভিতরে টিউমার যা আছে সেটা বের হয়ে যায়। খুব একটা ভালো একটা চার্ট এটা আছে, এটা তোমাদের জন্য মানে ব্রনল থেকে সংগ্রহ করা। একটু সময় আছে। 50 years patients যার বিপি আছে 180/100, how will you investigate? এই বিপি দিয়ে ইন্ডিকেট করে এটা স্টেজ 2 হাইপারটেনশন আছে। এন্ড ইনভেস্টিগেট করতে গেলে আমার লাগবে কি ইনভেস্টিগেট করা? আমার ইটিওলজি আছে কিনা সেটা বের করা, অথবা তার টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা সেটা বের করা, এট দি সেম টাইম তার কোমরবিডিটিস আছে কিনা এবং অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে কিনা এগুলো বের করা। কারণ চিকিৎসার জন্য সবগুলোরই দরকার হবে, ইটিওলজি, টার্গেট অর্গান ড্যামেজ, কোমরবিডিটিস এন্ড রিস্ক ফ্যাক্টর। আমরা খুঁজে খুঁজে সবকিছু বের করব, এবং এটা ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। ইটিওলজি তোমার আগের বারে আমরা বলে দিছি, কমন এবং টার্গেট অর্গান ড্যামেজ তোমার আমরা ওপাশে বলে দিছি। ওখানে একটা জিনিস বলি নাই, সেটা হলো যে কিডনি, চোখের কথা বলি নাই, চোখে 4টা চেঞ্জ হয়, আর্টারি ভেনাস নেকিং চেঞ্জ হয়। কোমরবিডিটিস হলো যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিয়া, এগুলা এটার সাথে আছে কিনা রিস্ক ফ্যাক্টর হিসাবে। এবং ইনভেস্টিগেশন আমরা আলাপ করছি এর আগে। How will you clinically evaluate target organ damage from history? যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি আমরা কথা চিন্তা করি, রোগী কমপ্লেইন করবে হেডেক, ভার্টিগো, স্লার্ড স্পিচ, উইকনেস, স্ট্রোক এরকম বলবে। কোন এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে বলবে চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, প্যালপিটেশন, ফ্যাটিক, হার্ট ডিজিজ, একুট করোনারি সিনড্রোম অথবা ক্রনিক করোনারি সিনড্রোম, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হার্ট ফেইলিওর, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। প্রত্যেকটা এক একটার মতো করে করবে। আইতে ডিমিনিশড ভিশন অথবা ব্লাড অফ ভিশন অথবা রেটিনোপ্যাথি পাইতে পারি। কিডনিতে অলিগোরিয়া, পলিউরিয়া এবং অস্কোশনালি সোলিং অফ দি বডি, কিডনি ডিজিজ এবং রিস্ক অফ ডেভেলপিং এন্ড স্টেজ রেনাল ফেইলিওর হতে পারে। এইরকম যে প্রত্যেকটা অর্গান ধরে ধরে আমরা এর হিস্ট্রিটা
সার্চ করতে পারবো টার্গেট অর্গান ড্যামেজ তারা আছে কি নাই। এবং what are the signs of complication of hypertension or target organ damage? যদি হার্টের আমরা সাইন দেখি বা কমপ্লিকেশন দেখি, হার্টে কি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। ফার্স্ট হার্ট সাউন্ড নরমাল যদিও থাকে, সেকেন্ড হার্ট সাউন্ড লাউড হবে, ফোর্থ হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। এট্রিয়াল ফিব্রিলেশন থাকে ডায়াস্টোলিক ডিসফাংশনের জন্য, এবং লেফট হার্ট ফেইলিওর, লাংসে ক্লেপস থাকবে, আইতে ফন্টিং চেঞ্জ, ফান্ডাই চেঞ্জ থাকতে পারে, 4টা চেঞ্জ যেটা বলছি হলো ইনক্রিজ টক্সিসিটি, আর্টেরিওভেনাস স্নেপিং, হেমোরেজ এবং ভ্যাকুলেডিমা। তুমি অত সব মুখস্থ করার দরকার নেই, 4টা লাইন মুখস্থ করে রাখবা। অ্যাথেরোস্ক্লেরোটিক এভিডেন্স থাকবে, জেনারেলাইজড অ্যাথেরোস্ক্লেরোটিক এভিডেন্স থাকতে পারে, এবং স্পেসিফিক কমপ্লিকেশন, সার্টার অ্যাওর্টিক ডিসেকশন, অ্যানিউরিজম, এগুলো থাকতে পারে। এক্সপেক্টেড ইনভেস্টিগেশন, সিটি যদি আচ্ছা নার্ভাস সিস্টেম যদি থাকে তাহলে সিটি এবং এমআরআই করাইবা, আর যদি আইতে থাকে অপথলমোস্কোপি করো, রেটিনোস্কোপি, কার্ডিওভাস্কুলার ইসিজি, এক্স-রে, ইকো, ইটিটি, এনজিওগ্রাম। কিডনিতে ইউরিন, আল্ট্রাসোনোগ্রাম, ক্রিয়েটিনিন, আইসোটোপ, রেনোগ্রাম এবং রেনাল বায়োপসি, এগুলো এক্সপেক্টেড মানে আমরা ডায়াগনোসিস করে বের করতে পারি। A 50 years old with headache and blood pressure 100, 180/80, এটা দেখে আমরা বুঝতেছি যে ব্লাড প্রেশার খুব বেশি, অতএব এটা হাইপারটেনশন ক্রাইসিস, এর সাথে হেডেক আছে। এখন যদি আমি টার্গেট অর্গান ড্যামেজ বের করতে পারি তাহলে এটা হলো হাইপারটেনশন এমার্জেন্সি, আর যদি টার্গেট অর্গান ড্যামেজ বের করতে না পারি তাহলে এটা হবে হাইপারটেনশন আর্জেন্সি। Height of the blood pressure already high risk or risk factor, target organ damage আছে কিনা সার্চ করব আমরা। এবং রিস্ক স্ট্রাটিফিকেশনের জন্য আমরা এইভাবে একদিকে হাইট অফ দি ব্লাড প্রেশার রাখতে পারি আর একটা রিস্ক ফ্যাক্টর রাখতে পারি। এত সব তোমার মনে থাকবে না, তুমি সিম্পলি মনে রাখবা যে ব্লাড প্রেশারের হাইটটা আমি একদিকে নেব এবং একদিকে রিস্ক ফ্যাক্টরের হাইট গুলোও নেব, এবং এই দুটোর মধ্যে কম্বিনেশন করব। যত বেশি রিস্ক মানে ফ্যাক্টর এবং তার ব্লাড প্রেশার কম হইলেও মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকলে তার অ্যাটেনশন থাকবে। তার মানে ব্লাড প্রেশার খুব বেশি, রিস্ক ফ্যাক্টর নাই, তার হাইট অফ দি ব্লাড প্রেশারটাই রিস্ক। যেই রোগীর হাইট অফ দি ব্লাড প্রেশারও বেশি প্লাস রিস্ক ফ্যাক্টরও বেশি, এইদিকে আসেন। যেমন গ্রেড 3 হাইপারটেনশন আছে, ভেরি হাই রিস্ক গ্রুপ বাই ডিফল্ট নিজেই। এর সাথে যদি মাল্টিপল ডিজিজ থাকে, ডায়াবেটিস উইথ টার্গেট অর্গান ড্যামেজ, এটা তাহলে আরো হাই রিস্ক গ্রুপ হয়ে যায়। এইরকম দেখেন একটা রোগীর ব্লাড প্রেশার খুব কম আছে, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, এটা লো রিস্ক গ্রুপ। এবং এই জিনিসটাই যদি শুধু রিস্ক মানে হাই রিস্কে চলে আসবে শুধুমাত্র ব্লাড প্রেশারটা যার জন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, শুধু ব্লাড প্রেশার বেশি, এটাই হাই রিস্কে চলে আসবে। এই যে রিস্ক স্ট্রাটিফিকেশন হাইপারটেনশনের, এটা হলো অ্যাকর্ডিং টু হাইট অফ দি ব্লাড প্রেশার এন্ড প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ রিস্ক ফ্যাক্টরস। Causes of secondary hypertension with investigation, আমরা আগের বারে আলাপ করছি হাইপারটেনশনের 25 বছরের যে কজেস সেকেন্ডারি হাইপারটেনশনের কজ কমন এবং আনকমন। এবং হাউ উইল ইউ ইনভেস্টিগেট, আপনি ইনিশিয়ালি কি করবেন, ইউরিন, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম। পরবর্তীতে কি করবেন, স্পেসিফিক অর্গান হিসাবে ইউরিন থেকে শুরু করে রেনাল আল্ট্রাসাউন্ড সবকিছুই করবেন, আগের বারে আমরা বলছি আপনাকে। হোয়াট আর দি সেকেন্ডারি হাইপারটেনশন, এটা তো বলছি আপনার আগেবার ইনিশিয়াল ডায়াগনোসিস, এগুলো আবার ওইটাই মানে রিপিট করছি কোশ্চেনটা। রেনাল কেসের জন্য কি কি করবেন ইনভেস্টিগেশন। এখন প্রিন্সিপালস অফ কমপ্লিকেশন, কি কি প্রিন্সিপাল কমপ্লিকেশন হইতে পারে। নার্ভাস সিস্টেমে স্ট্রোক অথবা টিআইএ, আর কার্ডিওভাস্কুলার সিস্টেমে মানে একুট করোনারি সিনড্রোম অথবা ক্রনিক করোনারি সিনড্রোম, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হার্ট ফেইলিওর, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, আইতে রেটিনোপ্যাথি, কিডনিতে কিডনি ডিজিজ এবং এন্ড স্টেজ কিডনি ডিজিজ। What are the complications of the heart when you heart failure? হার্টে এটা আগে বলছি মানে হার্ট ফেইলিওর, লাউড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, এট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, সবগুলো বলা হয়েছে আগের বারে। ডায়াগনোসিস অফ একুট রিউমেটিক ফিভার, এইটা আমরা আগামী ক্লাস থেকে রিউমেটিক ফিভার, ভালভুলার
যেগুলো আছে এগুলো আমরা শেষ করে দেব। তৈরি করা আছে আপনার সবকিছুই, যদি এগুলা থাকবে আর কি। তো আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতেছি। সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আজ হোক কাল হোক পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।